আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা কিছু বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি, কিছু বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা যায়নি, কিছু কিছু বিষয় থেকে গেছে যেগুলো আংশিকভাবে একমত হওয়া গেছে, কিছুটা ব্যাখ্যা প্রয়োজন। আমরা আশা করছি যে জুন মাসের প্রথম সপ্তাহেই দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে অগ্রসর হব। জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আসলে লক্ষ্যটা কী, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। জাতীয় সনদ তৈরি করার প্রধান বিষয়টা হচ্ছে এই যে বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে একটা রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে, নাগরিকের অধিকারগুলো কিভাবে সুরক্ষিত থাকবে, প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে কি পারবে না, তার জন্য এক ধরনের সামাজিক চুক্তি। যে কোনো দেশের সংবিধান আসলে একই সঙ্গে সুপ্রিম সোর্স অফ ল, কিন্তু এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট। এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট কারণ হচ্ছে আপনি দেখবেন যে পৃথিবীতে যে সংবিধানগুলো আছে, দুই ধরনের সংবিধান আছে। কিছু সংবিধান খুব ছোট, খুবই ছোট ছোট সংবিধান, আকারে আকৃতিতে ছোট। কারণটা কি? কারণটা হচ্ছে ওইখানে ফাংশনালিটিস, যেগুলো ফাংশনাল পার্ট নেই, ডিরেকশনটা আছে, ইডিওলজিক্যাল ফিলোসফিক্যাল ডিরেকশন অফ দ্য স্টেট। রাষ্ট্র কি অবস্থান নেবে নাগরিকের ব্যাপারে, তার সুরক্ষার জন্য, সেই আদর্শিক ধারাটা। আরেকটা হচ্ছে ফাংশনাল, কে কি করবে না করবে, কতদিন থাকবে, পারলে কত টাকা বেতন পাবে, তাও লেখা থাকে ভারতের সংবিধান। প্রথমত হচ্ছে মার্কিনী সংবিধান, খুবই ছোট। আবার ধরুন সংবিধান পরিবর্তিত হয়, যারা মনে করেন যে পরিবর্তিত হয় না তাদের বলি, পৃথিবীর ইতিহাসে অধিকাংশ সংবিধানের মেয়াদ হচ্ছে 16.5 বছর। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, 16.5 বছর। ব্যতিক্রম আছে, যুক্তরাষ্ট্রের সংবিধান দীর্ঘদিন ধরে আছে, 200 বছরের উপরে। কিন্তু কারণটা কি? যেমন ফরাসি সংবিধান খুব দ্রুত পরিবর্তিত হয়। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে সময়ের সাথে সাথে নাগরিকের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়, সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করার চেষ্টা করে। এটা হচ্ছে যে কোনো সংবিধানের ক্ষেত্রে যারা সংবিধানকে এক ধরনের স্যাক্রোস্যান্টে পরিণত করেন, তারা আসলে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে, জনগণের আকাঙ্ক্ষার জায়গাটা হয় বুঝতে পারেন না, অথবা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। কারণ শেষ পর্যন্ত সংবিধান তৈরি করেন জনগণ, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই সংবিধান তৈরি হয়। এ কথাগুলো আমি বলছি এই কারণে জাতীয় সনদের সাথে তার সংযুক্তিটা কোথায়? সংযুক্তিটা হচ্ছে এই যে একটি রাষ্ট্র, তাকে যদি আপনি রিপাবলিক বলেন, রিপাবলিকের অন্যতম বৈশিষ্ট্য হবে এই যে সে আসলে এই প্রতিষ্ঠানগুলো এমনভাবে তৈরি করবে যেগুলো একে অপরের উপর নজরদারি করতে পারে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস। তো মন্টেস্কু বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তিনি বলেছিলেন যে আসলে পৃথিবীতে সরকার হয় 3 রকম। কীরকম? একটা হচ্ছে রিপাবলিক, আরেকটা হচ্ছে মনার্কি, আরেকটা হচ্ছে অটোক্রেসি। রিপাবলিকের মধ্যে তিনি বলেছেন 2 রকম হতে পারে, যে একটা হচ্ছে অ্যারিস্টোক্রেটিক, আরেকটা হচ্ছে ডেমোক্রেটিক। তো আমরা একটা ডেমোক্রেটিক রিপাবলিকের চেষ্টা করছি। আমি বললাম চেষ্টা করছি এই কারণে 1972 সাল থেকে বাংলাদেশের লক্ষ্যটা হচ্ছে একটা ডেমোক্রেটিক রিপাবলিক তৈরি করা। বাংলাদেশের 72 সালের সংবিধানের মধ্যে তার সামান্য সম্ভাবনা ছিল, কিন্তু ক্রমাগতভাবে, আবারও বলি সামান্য সম্ভাবনা ছিল, কিন্তু ক্রমাগতভাবে সেটাকে স্ট্রিপ অফ করা হয়েছে। বাংলাদেশের যে রিপাবলিকের নেচার, সেটা বদলে দেওয়া হয়েছে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলাদেশের 4th সংশোধনী বলে যে সংশোধনী, বাংলাদেশের রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়া হয়েছিল, বাংলাদেশের সংবিধান কার্যত নতুন করে লেখা হয়েছিল জানুয়ারি 1975। যারা এখনো 72 সালের সংবিধানকে স্যাক্রোস্যান্ট মনে করেন,
যারা এখনো মনে করেন যে এখন 2024 সাল 25 সালে যে সংবিধান সেটা 72 সংবিধান, তাদের কাছে আসলে এটা প্রশ্ন করাই যায় যে 75 সালের জানুয়ারি মাসে সংবিধান বদলে দিয়ে পুনর্লিখন করে যে রাষ্ট্র, সেই রাষ্ট্র সেই সংবিধান কি এই সংবিধান? এই সংবিধান নয়। তো তাহলে সংবিধান হচ্ছে এক ধরনের সামাজিক চুক্তি। রাষ্ট্র আপনাকে কি দেবে, আপনি রাষ্ট্রের কতটুকু মানবেন। আমরা রাজপথে চলার সময় আইন মানি, আমরা ধরুন পরস্পরকে অকস্মাৎ হামলা করি না, হত্যাকাণ্ড করি না। কারণটা কি? হ্যাঁ, একটা হচ্ছে পিউনিটিভ মেজার্স, অপরাধ করলে তো শাস্তি পেতে হবে। কিন্তু আসলে রাষ্ট্রের সাথে আমার এটাই চুক্তি, রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে, আমি রাষ্ট্রের কিছু আইনকানুন মানব। এই যে এইটার বাইরেও যেটা, সেটা হচ্ছে রাষ্ট্র যে জনগণের প্রতিনিধিত্ব করবে। কিসের প্রতিনিধিত্ব করে? পপুলার সভারেন্টি প্রতিনিধিত্ব করে। সভারেন্টি, প্রত্যেকটা ব্যক্তি নাগরিক সভারেন। রাজতন্ত্র থেকে ইউরোপে বেরিয়ে আসার যারা পরবর্তী সময় যেটা বাংলাদেশে আমরা গত 16 বছর যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র দেখেছি, সেটা অলমোস্ট টু দ্য এক্সটেন্ট অফ মনার্কি। সেইখানেই পপুলার সভারেন্টিটা ধ্বংস হয়েছে, তার আগেও হয়েছে, একদলীয় ব্যবস্থার মধ্যে হয়েছে। তো এখন এই যে পপুলার সভারেন্টি, এই পপুলার সভারেন্টি নাগরিকের সার্বভৌমত্ব রক্ষা করে রাষ্ট্রের সাথে যে চুক্তি, সেটাই হচ্ছে সংবিধান। এর মধ্যে কতটা অ্যাচিভ করতে পারবেন? আপনি যদি কনস্টিটিউশনকে স্যাক্রোসান্ট না মনে করেন, একেবারে এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কোনো সংবিধানের ক্ষমতা পারে না। একমাত্র ডিভাইন ডকুমেন্ট আপনি চেঞ্জ করতে পারেন না। যা মানুষ তৈরি করেছে তা মানুষের জনগণের আকাঙ্ক্ষার কারণে পরিবর্তিত হতে পারে, হওয়া দরকার, হওয়ার প্রয়োজনটা এতটাই যে আপনাকে এটা করতেই হবে। নাহলে আপনি এরকম কনস্টিটিউশন, এরকম চুক্তি বদলাতে হয়। জাতীয় সনদের জায়গাটা হচ্ছে এই জায়গায় যে যখন আপনি সংবিধানের এই জায়গাগুলোতে চুক্তির কথা বলছেন, সামাজিক চুক্তি, একইভাবে আসলে জাতীয় সনদ হচ্ছে চুক্তি। কার সাথে কার চুক্তি? এখন পর্যন্ত বাংলাদেশের বাস্তবতায় জাতীয় ঐকমত্য কমিশনের চেষ্টার মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে নাগরিকদের চুক্তি। কেন রাজনৈতিক দলগুলোর কাছে এই চুক্তিটা করতে হচ্ছে এই কারণে যে এই চুক্তির যে না থাকলে যেটা হতো, বা আগের থেকেই যদি বাংলাদেশের সংবিধান এই সামাজিক চুক্তিটা নিশ্চিত করতে পারত, তাহলে আমার নতুন করে আপনার সুজনকে, আপনাদের সকলকেই চুক্তি করতে হতো না। যদি না বাংলাদেশের সংবিধান এই ব্যবস্থা করত যে আসলে সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা করা হয়েছে যে আপনার বিচার বিভাগের কোনো স্বাধীনতা নাই। অনুচ্ছেদ 115, 116 2 বলা হচ্ছে প্রধান বিচারপতির সাথে আলাপ করে অধস্তন আদালতে নিয়োগ দেওয়া হবে, কিন্তু অন্যত্র অনুচ্ছেদ 48(3) প্রধানমন্ত্রীর কথা ছাড়া কিছুই করতে পারবেন না রাষ্ট্রপতি, তাই তো? তো এখন যদি এগুলি থাকতো তাহলে এই নতুন সনদের প্রয়োজন হতো না। এই সনদটার প্রয়োজন দেখা দিচ্ছে ওই জায়গায়। এর মধ্যে এখন কতটা অ্যাচিভ করতে পারবো আমরা জাতীয় ঐকমত্য কমিশনের কথা বলছি না আমি। জাতীয় ঐকমত্য, বাংলাদেশের নাগরিকরা, হ্যাঁ, বাংলাদেশের নাগরিকরা কতটা অর্জন করতে পারবেন সেটা নির্ভর করবে, সবটাকে অর্জন করে দেবে না, সেটা নির্ভর করবে হচ্ছে নাগরিক সমাজে কতদূর পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার মধ্যে আনতে পারছে। জবাবদিহিতার মধ্যে না এনে আপনি পারবেন না। রাজনৈতিক দলগুলোকে কিন্তু আপনার কাছেই যেতে হবে, তাহলে জবাবদিহিতার একটা ব্যবস্থা আপনি করতে পারবেন। এই সনদটার জায়গাটা হচ্ছে এই জায়গা। আপনি এর মধ্যে অনেক কিছু, যেই 6টা কমিশন, তার কিছু প্রতিবেদনের মধ্যে অনেক আপনার এলিমেন্টস আছে, উপাদান আছে, তার কিছু কিছু এইখানে আছে। প্রতিষ্ঠানগুলো রক্ষা করার ক্ষেত্রে যে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা নিশ্চিত করার জন্য যেটা, সেটাই হচ্ছে জাতীয় সনদ। নাগরিকের সাথে রাজনৈতিক দলগুলোর সামাজিক চুক্তি হচ্ছে জাতীয় সনদ।
নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সামাজিক চুক্তি হচ্ছে সংবিধান। নাগরিকদের সাথে যখন সামাজিক চুক্তিটা হবে, রাজনৈতিক দলগুলো বাধ্যবাধকতা থাকা উচিত যে রাষ্ট্রের দায়িত্বে থাকার সময় তারা এগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে, এটাই প্রত্যাশা। ফলে আজকে আমরা যে কথাগুলো বলছি, সুজন বলছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন বলছেন, অনেকে হতাশা প্রকাশ করেছেন। আমি একটু পেরিনিয়ালি অপটিমিস্ট লোক। আমি শেষ পর্যন্ত মনে করি যে আশার কারণ আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি কেন আমি আশা করি। 1990 সালে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের সময় একটি চুক্তি হয়েছিল, তাই তো? সেই চুক্তি কেউ মানে নাই। সবাই সবসময় আমাকে এটা বলে, কই এই চুক্তি তো কেউ মানে নাই। না, ঠিক না। 1990 সালে 3 জোটের চুক্তির কারণে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়েছিল। এর চেয়ে বড় কাঠামোগত পরিবর্তন আপনি কি দেখতে চান? আমরা এর জন্য বিসর্জন করতে পারতাম, খুব ভালো হতো। কিন্তু একেবারে এই যে হোলসেলে সারাক্ষণ ধরে মাঝির মতো হতাশা ব্যক্ত করেন যারা, যে না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বাংলাদেশের মানুষ একটা অভূতপূর্ব রক্তপাতের মধ্যে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রকে 3 সপ্তাহের কম সময়ের মধ্যে পরাজিত করেছে। হতাশ হচ্ছেন কেন? এতটা হতাশার প্রয়োজনটা কি? 16 বছরের লড়াই সংগ্রাম, সেগুলি কি একেবারেই ভেইন? এতটাই হতাশ হতে হবে আমাদেরকে? যে রক্তের উপর পাড়া দিয়ে, যে রক্তের উপর দাঁড়িয়ে আমি আপনি কথা বলতে পারছি, সেটা কি হতাশা? মোটেই নয়, মোটেই নয়। ফলে আমি বলি যে আশাবাদী হন, সবটা অর্জন করা যাবে না। কাঠামোগত কিছু পরিবর্তন করা যাবে, কিছু করা যাবে না। কিন্তু তারপরেও যে জায়গাটা আপনি আমি আসতে পারি, সেটা কি? সেটা হচ্ছে এই ধারণাটা যে রাষ্ট্রের সঙ্গে নাগরিকের যেই সামাজিক চুক্তি, সেটা বড় রকমের পরিবর্তনের প্রয়োজন হয়ে পড়েছে। তার আমি কাঠামোগত একটা হিসাব দিতে পারি যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র কেন প্রতিষ্ঠিত হয়েছিল, ক্ষমতা কতটা কক্ষিগত হয়েছিল, কীভাবে সংবিধানের মধ্যে 48-এর 3 বলেন 100 আমরা যেতে পারি, বহু পর্যন্ত যেতে পারি। কিন্তু এসেনশিয়ালি মূল কথাটা কি, যে এই সাংবিধানিক ব্যবস্থা যে কাঠামোগত পরিস্থিতি তৈরি করেছে, সেটা এখন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় না। তাহলে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। সেই জায়গায় যাওয়ার সিঁড়িটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নাগরিকদের চুক্তি, সেটা হচ্ছে জাতীয় সংসদ। সেটা যদি আমরা অর্জন করতে পারি, যতটুকু সামান্য, তাতে কতটা লেখা থাকলো তার সেটা নয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাজনৈতিক দলকে এইটা আমি বলতে পারলাম যে আপনাকে আমার সাথে নাগরিক হিসেবে আমার সাথে চুক্তি করেই ক্ষমতায় যেতে হবে। প্রতিবাদ বলে আপনি একবার ভোটের জন্য আসবেন সেটা নয়, আমার সাথে আপনার একটা চুক্তি আছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা 1971 সালে এপ্রিলে, সেটাকে আমি বলি যে বাংলাদেশের ইতিহাসে এক আম্র কাননে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল বলে বলা হয় তো, আর এক আম্র কাননে বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল। সেখানে কি ওই যে স্বাধীনতার ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, ওইটাই হচ্ছে চুক্তি। এই রাষ্ট্রের চুক্তি হচ্ছে নাগরিকদের সাথে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, একদিনে যাওয়া যাবে না। বিভিন্নভাবে আমরা পথ হারিয়েছি, তার বহুবিধ কারণ আছে, আমরা সমালোচনা করতে হবে। কিন্তু আমাদেরকে দৃঢ়তার সাথে, বাংলাদেশের নাগরিকদের দৃঢ়তার সাথে এই জায়গাটায় থাকতে হবে, এটা অর্জন করা সম্ভব। বাংলাদেশের স্বাধীনতার পরে বহু ইকোনমিস্ট বলেছিল যেটা টিকবেই না এই দেশ। 53 বছর পরে বাংলাদেশ তো টিকে আছে, থ্রাইভ করছে, বিকশিত হচ্ছে। কি করেছে? ওই যে মনির উল্লেখ করলেন, ওই রেমিটেন্স সৈনিকরা, ওই রেডিমেড গার্মেন্টস, ওই যে কৃষক, ওই যে ছোট ব্যবসায়ী, সকলে মিলিত করছে, করা যাবে। আমি হতাশার বিরুদ্ধে,
যতটা অর্জন করতে পারবো সেটাই এক ধাপ, তারপরে আরেকটা দেবো, আরেকটা দেবো। সেই জায়গায় সুজন দীর্ঘদিন ধরে একটু একটু করে আগানোর জন্য কাজ করে যাচ্ছে। সেই যাত্রায় আসলে আমরা সকলে সহযাত্রী হই, সহমর্মী হই, সহকর্মী হই। সবাইকে ধন্যবাদ।